হ্যাঁ হ্যাঁ শুরু করে ফেলছি। ওকে, আজকে ভুল হবে না। তাহলে ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইট হ্যাপেন্ড। এবং আমি তো অনেক দিন ধরে রেকর্ডিং করছি, ধরেন অ্যারাউন্ড 300 ভিডিও রেকর্ডিং করছি। তো 300 ভিডিওর মধ্যে একদিন ভুলে গেছি। ফেইলিওর রেট খুব বেশি না, লেস দেন 1%। হ্যাঁ, ভিডিও রেকর্ড করতেছি তো কবে থেকে, কোভিডের টাইম থেকে শুরু হয়েছে টেকনিক্যালি, তখন তো অনলাইন রেকর্ডিং করছি। আর তারপর হ্যাঁ অনেক রেকর্ডিং আছে আমার চ্যানেলেই আছে। হ্যাঁ হ্যাঁ, রাফ খাতাই আছে সব রেকর্ডিং। হ্যাঁ ওকে, ঠিক আছে। লাস্ট ক্লাসে কী নিয়ে কথা বলতেছিলাম? লাস্ট ক্লাসে হইলো একটা নতুন ফ্রেমওয়ার্ক আপনাদের বলছি, দ্য ফ্রেমওয়ার্ক অফ অ্যামপ্লিটিউড এনকোডিং। ঠিক আছে, এতদিন আমরা কাইন্ড অফ এরকম একটা ফ্রেমওয়ার্কে কাজ করতেছিলাম যে আমাদের কাছে কোনো একটা ফাংশনের দেয়ার ইজ সাম ইউনিটারি এতদিন আমরা এরকম একটা ফ্রেমওয়ার্কে কাজ করতেছিলাম যে দেয়ার ইজ সাম ইউনিটারি ওয়েভ, যেটাকে আমরা ওরেকল বলতেছিলাম। ওরেকলটা করে কি, একটা ইনপুট নেয়, মানে ওয়েল টেকনিক্যালি দুইটি ইনপুট নেয়, একটা হলো ইনপুট রেজিস্টার, একটা আউটপুট রেজিস্টার। আউটপুট রেজিস্টারটাকে আমরা 0-তে সেট করি। আর ওরেকল ইউনিটারিটা অ্যাপ্লাই করলে যেটা হয় যে আউটপুট রেজিস্টারে হইলো ফাংশনের ভ্যালুটা চলে আসে। ঠিক আছে, এখন উই আর টকিং অ্যাবাউট স্পেশাল ফাংশনস, সেটা হলো বাইনারি স্ট্রিং টু বাইনারি স্ট্রিংস, এরকম ফাংশনের কথা বলতেছিলাম। ঠিক আছে, আচ্ছা লাস্ট ক্লাসে যেটা করছি সেটা হইল অন্য একটা ফ্রেমওয়ার্ক আপনাদের বলছি। সেটা কি করবে, সেটা হলো আই উইল হ্যাভ অ্যাক্সেস টু সাম, আইদার আই উইল হ্যাভ অ্যাক্সেস টু, অথবা আমাকে ডিজাইন করতে হবে, আমার একটা ইউনিটারি ডিজাইন করতে হবে যেটা কি করবে, ইউএফ এক্সের উপর অ্যাপ্লাই করলে এফ অফ এক্স টাইমস এক্স আউটপুট দেবে। অর্থাৎ ফাংশনের যে ভ্যালুটা সেটা অ্যামপ্লিটিউডে চলে আসবে। এখানে আমি ইকুয়াল সাইন দিই না, প্রপোর্শনাল সাইন দিচ্ছি, কারণ এখানে কিছু নর্মালাইজেশনে কিরিকিচি আছে। ওকে, নর্মালাইজেশনের ব্যাপার আছে, যেটা আমি যেই স্টেট তৈরি করতেছি ওই স্টেটের উপর ডিপেন্ড করতে পারে, এবং দিস ইউনিটারি মাইট বি অর মাইট নট বি এফিশিয়েন্ট টু ইমপ্লিমেন্ট। ঠিক আছে, এমন হইতে পারে হয়তো এরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করে না, অথবা করলেও হয়তো ইমপ্লিমেন্ট করা টাফ হইতে পারে। তো এটা প্রবলেমের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, যে আমরা যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছি ওই প্রবলেমে অ্যামপ্লিটিউড এনকোডিং একটা ভালো স্ট্র্যাটেজি হবে নাকি। যদি অ্যামপ্লিটিউড এনকোডিং করা যায় তাহলে সাধারণত অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। ঠিক আছে, কারণ বুঝতে পারতেছেন একটা এক্সট্রা রেজিস্টার লাগতেছে না, তারপরে অ্যামপ্লিটিউড ভ্যালুগুলো নিয়ে আমরা অনেক যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপর অনেক কিছু করতে পারি। ওকে, তারপর অ্যামপ্লিটিউড এনকোডিংয়ে প্যারাডাইমটা ইন্ট্রোডিউস করার পর তারপরে আপনাদের একটা সার্টিন টাইপ অফ স্টেটের কথা বলছি, যে ধরেন আমার কাছে একটা ভেক্টর আসছে আলফা, এটাকে আপনি চিন্তা করতে পারেন আমাদের ভ্যারিয়েবল ভেক্টর হিসাবে, ভ্যারিয়েবল ভেক্টর বা ইনপুট ভেক্টর বা যাই চিন্তা করেন, 0 1 2 ... n-1। ওকে, এটা হলো আমাদের ইনপুট ভেক্টর বা ভ্যারিয়েবল ভেক্টর। এই ইনপুট ভেক্টরের করেসপন্ডিং স্টেট কি, ইনপুট ভেক্টরের করেসপন্ডিং স্টেট হইল এইটা আপনার 0 + 1 + 2 + n-1। ঠিক আছে, এটাকে আমরা বলতেছিলাম এতদিন অল ইনপুট স্টেট। আচ্ছা, তারপরে নতুন আরেকটা নোটেশন ইন্ট্রোডিউস করছি যে এফ অফ আলফা। ওকে, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এই জিনিসটা, এফ অফ 0 0, এফ অফ 1 1, এফ অফ 2 2, f of n-1 n-1। মানে আমি f ফাংশনটাকে অ্যামপ্লিটিউড এনকোডেড ওয়েতে এভালুয়েট করছি।
ঠিক আছে, অবশ্যই এখানে নর্মালাইজেশন কনস্ট্যান্ট লাগবে, যেগুলো আমি দেই নাই, আপনারা বুঝে নিন। ঠিক আছে, আচ্ছা, এইটা ইন্ট্রোডিউস করার পরে লাস্ট ক্লাসে যেটা বলছিলাম সেইটা হলো, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে এই ফাংশনটা কখন হ্যাঁ ইনট্যাঙ্গেল না, মানে ওয়েল এই ফাংশনটা সরি এই স্টেটটা কখন একটা প্রোডাক্ট স্টেট হবে। ঠিক আছে, এই স্টেটটা কখন একটা প্রোডাক্ট স্টেট হবে, এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম। তো তো আমাদের একটা প্রোডাক্ট স্টেট হইলে সুবিধা কি? প্রোডাক্ট স্টেট হইলে সুবিধা হইল যে এই স্টেটটা আমরা ইন সাম সেন্স এফিশিয়েন্টলি প্রিপেয়ার করতে পারবো। প্রোডাক্ট স্টেট না হইলে যে এফিশিয়েন্টলি প্রিপেয়ার করা যাবে না সেটা দাবি করতেছি না, তবে প্রোডাক্ট স্টেট হইলে সাধারণত এফিশিয়েন্টলি প্রিপেয়ার মানে আমরা বলতে পারবো যে এফিশিয়েন্টলি প্রিপেয়ার করা যাবে। তারপরে আমরা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট দেখছিলাম, এই রেজাল্টটা ধরেন আমার নিজের বানানো, মানে ওয়েল রেজাল্টটা নিজে বানানোর মধ্যে নিজে প্রুভ করছি। এটা হইলো গত সেমিস্টার পড়ানোর সময় দেখছিলাম একটা প্যাটার্ন যে অনেকগুলো অ্যালগোরিদমই এই রেজাল্টটা ফলো করতেছে, তো এখান থেকে কাইন্ড অফ জেনারেলাইজ করছি যে the state f of alpha will be a product state if and only if f of x is a product function of the bits of x. ওকে, এটা চিন্তা করতে পারেন আমাদের মাদার রেজাল্ট। এটা আমাদের সামনে যে অ্যালগোরিদমগুলো পড়বো, বার্নস্টাইন-বাজেরানি অ্যালগোরিদম, তারপর কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম, অনেকগুলোতে এই রেজাল্টটা কাজে লাগবে। f of x is a product function of the bits of x, এটা বলতে কি বুঝাচ্ছিলাম? প্রোডাক্ট ফাংশন বলতে যেটা বুঝাচ্ছিলাম যে f of x কে ধরেন সাম ফাংশন অফ ফার্স্ট বিট টাইমস সাম ফাংশন অফ সেকেন্ড বিট টাইমস সাম ফাংশন অফ থার্ড বিট টাইমস ডট 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 সাম ফাংশন অফ nth বিট, এইভাবে লেখা সম্ভব। ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল বিটের ফাংশনের গুণফল হিসাবে লেখা সম্ভব। যদি লেখা যায় তাহলে এটাকে আমরা প্রোডাক্ট ফাংশন বলি। আচ্ছা, ঠিক আছে। তারপর যদি এভাবে লেখা যায় তাহলে এই স্টেটের ফর্মটা কি? এই স্টেটের ফর্মটা হইল, এই স্টেটটাকে এমনে লেখা যায়, এরপর আলফাকে লেখা যায় এমনে। আমি প্রুফে আর গেলাম না, আমি একেবারে গত ক্লাসের ইয়াটাই বলি। আচ্ছা, তো আমরা প্রোডাক্ট স্টেটটার ফর্মটা যেরকম হবে সেটা হলো এরকম হবে যে এই ফার্স্ট ফাংশনটাকে আমি একবার 0 এর জন্য এভালুয়েট করব, তারপরে 1 এর জন্য এভালুয়েট করব, করার পর তারপরে একটা সুপারপজিশন স্টেট লিখব। f0 কে 0 এর জন্য এভালুয়েট করব, তারপরে f0 কে 1 এর জন্য এভালুয়েট করব। ওকে, এটা হলো আমার ফার্স্ট কিউবিটের স্টেট, টেনসর প্রোডাক্ট। তারপর সেকেন্ড ফাংশনটাকে আমি 0 এর জন্য এভালুয়েট করব, তারপরে 1 এর জন্য এভালুয়েট করব। সেকেন্ড ফাংশন মানে 1th ফাংশন, আই গেস আমার এমনি বলা উচিত। 0 f1 1 এভাবে চলতে থাকবে। আমি হইল টেনসর প্রোডাক্ট kth ফাংশনটাকে 0 এর জন্য এভালুয়েট করব, আবার kth ফাংশনটাকে 1 এর জন্য এভালুয়েট করব, তারপর একটা সুপারপজিশন বানাবো, তারপরে টেনসর প্রোডাক্ট ডট ডট এটা n-1 পর্যন্ত যাবে। বুঝছেন? আমার প্রোডাক্ট স্টেটটা হইলো এই ফরম্যাটের হবে, মানে বেসিক্যালি অনেকগুলা সুপারপজিশন স্টেটের টেনসর প্রোডাক্ট হবে, আর সুপারপজিশন স্টেটের অ্যামপ্লিটিউডগুলো আসবে হলো এই ইন্ডিভিজুয়াল ফাংশনগুলো থেকে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা এই প্রোডাক্ট ফাংশনের একটা স্পেশাল কেস দেখছিলাম। স্পেশাল কেস হইল যদি আমার
এফ অফ এক্স একটা এক্সপোনেনশিয়াল ফাংশন হয়। এক্সপোনেনশিয়াল ফাংশনস আর প্রোডাক্ট ফাংশনস। ওকে, এইটা একটা এক্সাম্পল দেখছিলাম। অপোজিটটা কি ট্রু আর অল প্রোডাক্ট ফাংশনস এক্সপোনেনশিয়াল ফাংশনস? আচ্ছা, অপোজিটটা ইন জেনারেল ট্রু না, সব প্রোডাক্ট ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন না। বাট ক্যাচ আছে। ক্যাচ হইল যদি আপনি ফাংশনের উপর কোনো রেস্ট্রিকশন বসান যে এই এফ ফাংশনটাকে ধরলাম কন্টিনিউয়াস হইতে হবে আর ডিফারেন্সিয়েবল হইতে হবে, যদি এই দুটা রেস্ট্রিকশন বসান দেন দ্য অনলি প্রোডাক্ট ফাংশন ইজ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন। যদি একটা ফাংশন প্রোডাক্ট ফাংশন হয় তাহলে ওটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন নিতে হবে ফর সাম গামা। ঠিক আছে, তবে আমরা আমাদের অ্যালগরিদমগুলোতে এমন অনেক ফাংশন নিয়ে কাজ করব যেগুলো প্রোডাক্ট ফাংশন কিন্তু এক্সপোনেনশিয়াল না, তো বুঝতে পারতেছেন তো ওই ফাংশনগুলোকে কন্টিনিউয়াস হবে না। ওকে, ইনফ্যাক্ট বার্নস্টাইন-ভাজারিয়ানি অ্যালগরিদমে যে ফাংশনটা নিয়ে কাজ করব ওই একটা প্রোডাক্ট ফাংশন হবে কিন্তু ওইটা এক্সপোনেনশিয়াল ফাংশন হবে না। ঠিক আছে, ইন দ্য স্ট্রিক্ট সেন্স, মানে ওয়েল এক্সপোনেনশিয়াল হবে কিন্তু নট অফ দিস ফর্ম, অন্য ধরনের এক্সপোনেনশিয়াল হবে আই গেস। বাট আচ্ছা ওকে, এটার যেই শানে নুজুল যেটা সেটা হইল যে কিছু সার্টিন রেস্ট্রিকশন বসাইলে শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোই প্রোডাক্ট ফাংশন হয়, বাট ইন জেনারেল আপনার ডিসক্রিট ভ্যারিয়েবল, আমরা যে ডিসক্রিট ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি ওইগুলোতে এক্সপোনেনশিয়াল ফাংশন ছাড়াও আমরা অন্যান্য প্রোডাক্ট ফাংশন দেখব। ওকে, আচ্ছা, এবার হলো আমরা আজকের ক্লাসে ঢুকি। আজকের টপিক হইল ওয়ালশ-হ্যাডামার্ড ট্রান্সফর্ম। ওকে, আচ্ছা, ওয়ালশ-হ্যাডামার্ড ট্রান্সফর্ম কি জিনিস? ওয়ালশ-হ্যাডামার্ড ট্রান্সফর্ম হলো, ধরেন আপনাদের এরকম অনেক ট্রান্সফর্ম আছে ম্যাথমেটিক্সে, ফিজিক্সে, যেমন এটা একটা ট্রান্সফর্ম, ওয়ালশ-হ্যাডামার্ড ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, ওয়েভলেট ট্রান্সফর্ম আছে, এরকম অনেক ট্রান্সফর্ম আছে। এই সব ট্রান্সফর্মই বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা। ওকে, লিনিয়ার অ্যালজেব্রা বলতে মানে যখনই আমরা কোনো ট্রান্সফর্ম শিখি বা ট্রান্সফর্ম শব্দটা দেখব তো প্রত্যেকটা ট্রান্সফর্মের একটা বেসিস সেট থাকে। মানে আপনারা তো জানেন যে আমাদের যদি একটা ভেক্টর স্পেস থাকে, একটা ভেক্টর স্পেসের যদি একটা বেসিস দেওয়া থাকে তাইলে আমরা যে কোনো ভেক্টরকে ওই বেসিসে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো যখন কোনো ট্রান্সফর্ম দেওয়া থাকবে, ট্রান্সফর্ম বেসিক্যালি এটা বোঝায় যে আপনার কোন একটা ভেক্টর আছে, ওই ভেক্টরকে ওই বেসিসে প্রকাশ করতে হবে। এখন আমাদের ভেক্টরগুলো কি? ভেক্টরগুলো হলো ইন সাম সেন্স ফাংশনস। আমরা ফাংশনকে ভেক্টর হিসাবে চিন্তা করব। এটা বলতে কি বোঝাচ্ছি? ধরেন আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স। ঠিক আছে, এই ফাংশনটাকে আমি ধরেন এভ্যালুয়েট করতে পারি ধরেন f0, f1, f2 ডট 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 fn-1, এবং এই ভ্যালুগুলো যদি প্লট করি তাহলে এই ফাংশনে একটা গ্রাফ দেখতে পারবো। যদিও আমি জাস্ট ইন্টিজার পয়েন্টে প্লট করতেছি, আমরা যেহেতু আপাতত ইন্টিজার নিয়ে কাজ করতেছি এই কারণে ইন্টিজার বলতে পজিটিভ ইন্টিজারে প্লট করতেছি, কিন্তু আই গেস আমি যদি মাঝখানে প্লট করতাম সেটা হইতে পারতো। আপাতত আমাদের জন্য ফর আওয়ার পারপাসেস এইটুকু যথেষ্ট হবে, মানে টু এক্সপ্লেইন দ্য কনসেপ্ট ইন্টিজারে প্লট করলে যথেষ্ট হবে। তো এই সবগুলো ভ্যালু যদি আমি ধরেন একটা গ্রাফ পেপারে প্লট করি, এক্স এক্সে থাকবে 0, 1, 2, 3 ডট ডট n-1 আর ওয়াই এক্সে থাকবে এফ এর ভ্যালুগুলো, তাহলে একটা গ্রাফ পাবো। এই গ্রাফটাকে আপনি একটা ভেক্টর হিসাবে চিন্তা করতে পারেন। কমা কমা কমা,
x will always straight forward. হ্যাঁ Vector k straight forward. আচ্ছা, আপনি হয়তো চিন্তা করতেছেন স্যার এটা একটা অ্যারো হবে, ঠিক আছে। আচ্ছা, নট নেসেসারি, মানে স্ট্রেট হওয়া লাগে বলতে আপনি চিন্তা করতে পারেন এটা একটা মাল্টি ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্ট, ঠিক আছে। মানে এইটা স্ট্রেট হওয়া, এইটার সাথে এটার গ্রাফটা স্ট্রেট হওয়া, ওইটার সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা হইলো আপনার এন ডাইমেনশনাল স্পেসের একটা পয়েন্ট, এই ফাংশনটা, ঠিক আছে। দিস ইজ অ্যানাদার ওয়ে টু লুক এট এ ফাংশন। ওকে, লুকিং এট এ ফাংশন ইন টার্মস অফ লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। মানে আমার এই ফাংশনের যতগুলা ভ্যালু আছে সব ভ্যালুর ক্যালকুলেশন মিলায় আমি এই ফাংশনটাকে একটা ভেক্টর হিসাবে চিন্তা করতে পারবো। ওকে, ঠিক আছে। তাইলে এই ভেক্টরকে আমি ধরেন বিভিন্ন বেসিসে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। ধরেন আমার যদি ইফ আই হ্যাভ এইটাকে আমি একটা নাম দিলাম, এটাকে নাম দিলাম এফ বার। ওকে, এই ফাংশনের ভেক্টর রিপ্রেজেন্টেশন। তাহলে আমার যদি কোনো একটা বেসিস সেট থাকে, সেট অফ বেসিস এলিমেন্টস, ধরেন B1 বার, B2 বার, ডট ডট ডট, BN বার, যদিও আমি নোটেশন ইয়া করে ফেলতেছি, আচ্ছা তবু আমার প্রবাবলি আপনার লেখা উচিত, ইফ আই ওয়ান্ট টু রিমেইন কনসিস্টেন্ট। তাইলে আমি যে কোনো ফাংশনকে এই বেসিস ভেক্টরগুলোর রেসপেক্টে প্রকাশ করতে পারবো। ধরেন আলফা 0 টাইমস B0 বার প্লাস আলফা 1 টাইমস B1 বার প্লাস ডট 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 আলফা n-1 টাইমস Bn-1 বার, ঠিক আছে। নর্মাল লিনিয়ার অ্যালজেব্রাই করতেছি আর কি। আচ্ছা, এখন ধরেন আমরা একটা পার্টিকুলার বেসিস ভেক্টরের দিকে তাকাই। পার্টিকুলার বেসিস ভেক্টরের দিকে তাকাইলে ধরেন B0 বার কেমন হবে? B0 বার হবে হইল এইটার কিছু কম্পোনেন্ট থাকবে, এটা একটা 0th কম্পোনেন্ট থাকবে, একটা 1th কম্পোনেন্ট থাকবে, একটা 2th কম্পোনেন্ট থাকবে, ডট ডট ডট, একটা n-1th কম্পোনেন্ট থাকবে, 0 1 2, রাইট। এই প্রত্যেকটা ভেক্টরেরই তো কম্পোনেন্ট থাকবে। আচ্ছা, তাহলে এই ভেক্টরটাকেও আমরা একটা ফাংশন হিসাবে চিন্তা করতে পারি না? মানে ফাংশনকে যদি ভেক্টর হিসাবে চিন্তা করতে পারি, ভেক্টরকে তো ফাংশন হিসাবে চিন্তা করতে পারি। ওকে, তো আই গেস আমি হয়তো যেটা বলতে চাচ্ছি যে দিস উইল বি সাম ফাংশন h of 0, h of 1, h of 2, dot dot dot, h of n-1। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, না বেসিস ভেক্টরের কম্পোনেন্ট থাকতে পারে না, মানে ধরেন ওকে যেমন কিউবিট স্পেসের কম্পিউটেশনাল বেসিস কি? 0 1। এখন 0 1কে যদি আমরা এমনি লিখি তাইলে 0 আর 1 এর কম্পোনেন্ট আছে না? এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। কম্পোনেন্ট বলতে এগুলো বোঝাচ্ছে। হ্যাঁ, মানে কিন্তু আছে তো, এটাই মানে ধরেন, অথবা আমি যদি প্লাস মাইনাস হিসেবে লিখতাম, প্লাস মাইনাস বেসিস হইলে প্লাস মাইনাসের কম্পিউটেশনাল বেসিসে কম্পোনেন্ট আছে। হ্যাঁ, মানে আমরা সাধারণত কম্পোনেন্ট বলতে হয়তো ধরেন কম্পিউটেশনাল বেসিস কম্পোনেন্টগুলোই বুঝাবো, ঠিক আছে। তো এই প্রত্যেকটা বেসিস ভেক্টরের ধরেন কম্পিউটেশনাল বেসিসে এদের কিছু কম্পোনেন্ট থাকবে। ওকে, তো এই প্রত্যেকটা বেসিসকেও আমরা ধরেন ফাংশন হিসেবে চিন্তা করতে পারি। প্রত্যেকটা বেসিস ভেক্টরই একটা ফাংশন রিপ্রেজেন্ট করবে। ধরেন এই বেসিস ভেক্টরটা হয়তো h0 নামক একটা ফাংশন রিপ্রেজেন্ট করবে, এই বেসিস ভেক্টরটা হয়তো h1 নামক একটা ফাংশন রিপ্রেজেন্ট করবে, এটসেট্রা এটসেট্রা। তাইলে আমি বলতে পারি যে আমি এই ফাংশনটাকে অনেকগুলো ফাংশনের যোগফল হিসাবে লিখতে পারবো। ট্রান্সফর্মের কনসেপ্টটা বেসিক্যালি এইটাই, অ্যাট দ্য কোর ট্রান্সফর্মের কনসেপ্ট এইটাই, যে আপনাকে একটা আরবিট্রারি ফাংশন দিয়ে দিলে আপনি ওই ফাংশনটাকে
সিম্পল কিছু ফাংশনের যোগফল হিসাবে লিখতে পারবেন নাকি? ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা যেটা করি, একটা আরবিট্রারি ফাংশনকে সাইন আর কস ফাংশনের যোগফল হিসাবে লিখি। ওয়ালস-হাইডামার ট্রান্সফর্মে যেটা করব, আমরা এরকম কিছু ফাংশন ডিফাইন করব, ওই ফাংশনের যোগফল হিসাবে লিখব, ঠিক আছে? বাট আলটিমেটলি অ্যাট দ্য ব্যাক এন্ড অফ এনি ট্রান্সফর্ম যেটা কাজ করতেছে সেটা হলো লিনিয়ার অ্যালজেব্রা কাজ করতেছে, ঠিক আছে? ওই সিম্পল ফাংশনগুলো হলো আমাদের বেসিস, আর আমরা একটা কমপ্লিকেটেড ফাংশনকে ওই সিম্পল ফাংশনগুলোর মাধ্যমে এক্সপ্রেস করবো। বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো যে আমরা ওই কমপ্লিকেটেড ট্রান্সফর্মে একটা বেসিস ট্রান্সফরমেশন করতেছি, ঠিক আছে? এটাই। ওকে, তো দিস ইজ দ্য জেনারেল ফ্রেমওয়ার্ক অফ ফাংশন ট্রান্সফর্মস, ঠিক আছে? আচ্ছা, এখন ওয়ালস-হাইডামার ট্রান্সফর্মের বেসিস ফাংশনগুলো কি কি? ধরলাম আমাদের ভেক্টর স্পেসের ডাইমেনশন হলো ক্যাপিটাল এন, তাহলে তো আমাদের অবশ্যই ক্যাপিটাল এন সংখ্যক বেসিস লাগবে, অথবা বলতে পারেন ক্যাপিটাল এন সংখ্যক বেসিস ফাংশন লাগবে বা বেসিস ভেক্টর লাগবে, তাহলে ক্যাপিটাল এন সংখ্যক ফাংশন লাগবে। তো ওয়ালস-হাইডামার ট্রান্সফর্মের যে বেসিস ফাংশনগুলো হলো এগুলাকে এটাকে ওয়ালস বেসিস বলে, একটা ভেক্টর স্পেসের ওয়ালস বেসিস। আচ্ছা, এই ওয়ালস বেসিসের কে তম বেসিস ফাংশন, এটাকে আমি WK লিখলাম। WK evaluated at x is defined as -1 to the power k dot x। আচ্ছা, আমি এখানে একটা নোটেশন ইউজ করছি, খুবই ওয়াকি নোটেশন মনে হতে পারে। আচ্ছা, এখানে কি করতেছি, এইটা হইল কে এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন, আর এক্স এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন, এই বাইনারি রিপ্রেজেন্টেশনের ডট প্রোডাক্ট নিব, তারপরে -1 টু দি পাওয়ার ওইটা বসাবো, তাইলে আমি WK অফ এক্স পাবো, ঠিক আছে? অনেক কমপ্লিকেটেড ওয়েতে লিখছি, এইটাতে ভাঙাইতেছি। আচ্ছা, আমাদের একটা কনক্রিট এক্সাম্পল দরকার। ধরেন আমরা 4 ডাইমেনশনাল স্পেস নিয়ে কাজ করি। 4 ডাইমেনশনাল স্পেস, তাইলে আমার বেসিস ভেক্টর লাগবে 4টা, W0, W1, W2, W3। এই 4টা বেসিস ভেক্টর চলেন বাইর করি। 4টা বেসিস ভেক্টর মানে আমি যেহেতু ফাংশন ডিফাইন করছি, ফাংশন থেকে ভেক্টরটা বাইর করতে পারবো না। ফাংশন থেকে ভেক্টরটা বাইর করে কেমনে? ওই যে f(x) থেকে ভেক্টরটা লেখার জন্য আমার f(0), f(1), f(2), f(3) ডট ডট fn-1, ওই সবগুলো মিলাই যে ভেক্টরটা, ওইটাই তো এই ফাংশনের করেসপন্ডিং ভেক্টরটা। তাহলে আমি W0 করেসপন্ডিং ভেক্টরটা বাইর করি, তাহলে W0 করেসপন্ডিং ভেক্টরটা হবে হলো এইটা, W0 of 0, W0 of 1, W0 of 2, W0 of 3। ওকে, অর্থাৎ আমার যে কোঅর্ডিনেট ভেক্টরটা বা ইনপুট ভেক্টর হইলে এইটা 0, 1, 2, 3। আমি বেসিক্যালি W0-কে এই ইনপুট ভেক্টরের উপর অ্যাপ্লাই করছি। তো অনেক সময় আমি W0 ভেক্টরটাকে এমনিও লিখতে পারি, W0 অ্যাপ্লাইড অন আলফা, এটা হলো এই ভেক্টরটা। ওকে, আচ্ছা, এই এলিমেন্টটা কি হবে? আমাদের ফাংশনের ডেফিনিশন অনুযায়ী এই এলিমেন্টটা হইল -1 টু দি পাওয়ার 0 বাইনারি রিপ্রেজেন্টেশন ডট প্রোডাক্ট, মানে একটা 0 হইল কততম ফাংশন ওইটা কে, একটা হইল ওই 0-র বাইনারি রিপ্রেজেন্টেশন, আর আরেকটা হইল যে জায়গায় এভালুয়েট করতেছি সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন। এই দুটো ডট প্রোডাক্ট তারপর -1-এর পাওয়ারে বসাইতে হবে। 0 বাইনারি রিপ্রেজেন্টেশন কি? 0 0, মানে আমাদের আপাতত দুইটা টার্ম রাখলেই হবে, যেহেতু 4 ডাইমেনশনাল স্পেস 2 বিট রাখলেই হবে। তো এই 0 বাইনারি রিপ্রেজেন্টেশন হলো 0 0, আর এই 0 বাইনারি রিপ্রেজেন্টেশন কি? এটাও 0 0। তাহলে এটা ডট প্রোডাক্ট করলে কি পাবো? 0.0 প্লাস 0.0, ওকে, হুইচ ইজ 0। তাইলে -1 টু দি পাওয়ার 0 কত? 1। আচ্ছা, এইটা কি বুঝতেছেন যে এখানে সবগুলোই 1 হবে?
কেন? কারণ সবগুলোতেই তো এখানে 0, আর 0-র সাথে যে কোনো কিছু ডট প্রোডাক্ট নিলে তো 0ই পাবো, আর -1 টু দি পাওয়ার 0 তো 1ই হবে। তো W0 অফ আলফা এটা হইল 1 1 1 1। ওকে, দিস ইজ 1 1 1 1। আচ্ছা, এটা সিম্পল এক্সাম্পল হয়ে গেছে, আমরা কমপ্লিকেটেড এক্সাম্পল দেখি। ধরেন W1 ইভ্যালুয়েট করি, তাহলে আরেকটু বেটার বুঝতে পারবো। W1 অফ আলফা হবে W1 of 0, W1 of 1, W1 of 2, W1 of 3। ওকে, আচ্ছা, এটা বাইর করি। W1 of 0 কি? W1 of 0 হইল -1 টু দি পাওয়ার 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন ডট প্রোডাক্ট 0 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি? 0 1। এটার সাথে ডট প্রোডাক্ট নিব 0 এর বাইনারি রিপ্রেজেন্টেশনের 0 0। ডট প্রোডাক্ট নিলে কি পাবো? 0 গুণ 0 প্লাস 1 গুণ 0 হুইচ ইজ 0, তাইলে -1 টু দি পাওয়ার 0 আসবে 1। আচ্ছা, এটা ফার্স্ট এলিমেন্টে 1 চলে আসছে। আচ্ছা, সব কিছুরই ফার্স্ট এলিমেন্ট 1ই আসবে, কারণ ফার্স্টে তো 0 আছে, তো 0-র সাথে ডট প্রোডাক্ট করে তো ইয়া আসবেই। ঠিক আছে, দুইটা বাইনারি ডিজিটের ডট প্রোডাক্ট করতেছি, জাস্ট ফার্স্টের সাথে ফার্স্টেরটা ডট প্লাস। হ্যাঁ, মানে আপনার বিট রিপ্রেজেন্টেশনে ডট প্রোডাক্ট করতেছি আর কি। যদিও টেকনিক্যালি আমাকে এখানে একটা কথা বলা লাগতো যে ডট প্রোডাক্টটা মড 2, কিন্তু মানে অটোমেটিক মড 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাইলে ফার্স্ট এলিমেন্ট আসছে 1। সেকেন্ড এলিমেন্ট ক্যালকুলেট করি। সেকেন্ড এলিমেন্ট কি আসবে? W1 of 1 এটা আসবে -1 টু দি পাওয়ার, আচ্ছা আমি এমনি লিখি 01 ডট 01। কি লিখছি বুঝছেন? আমি একেবারে বাইনারি রিপ্রেজেন্টেশনটাই লিখে দিছি, থাক ভাঙাই লিখে কনফিউশন নিতে পারে। 1 ডট 1, তো 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 01 ডট, আবার 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 01। ডট প্রোডাক্ট করলে কী পাবো? এখন ডট প্রোডাক্ট করলে 1 পাবো, আমি আর ভাঙাই লিখলাম না। 0.0 প্লাস 1.1 হুইচ ইজ 1, তাহলে এটা আসবে -1। ওকে, আচ্ছা, এটা আসবে -1। ঠিক আছে, পরেরটা এভালুয়েট করি। W1 of 2, W1 of 2 আসবে কি? আচ্ছা, এবার বাইনারি রিপ্রেজেন্টেশন করে, এবার আশা করি আর কনফিউশন হবে না। 0 1, এটার সাথে ডট প্রোডাক্ট করব 1 0। এটা কি আসবে বলতে পারবেন? 0 × 1 আসবে 0, 1 × 0 আসবে 0, -1 টু দি পাওয়ার 0 আসবে 1 1। ওকে, আর 3 দিলে আসবে কি? এখানে 1 0 জায়গায় 1 1 হয়ে যাবে, তো ইট উইল বি 0 × 1 0, 1 × 1 1, -1 টু দি পাওয়ার 1 আসবে -1। আচ্ছা, তো এটা আমার সেকেন্ড ওয়ালস বেসিস। ফার্স্ট ওয়ালস বেসিস আসছিল এইটা 1 1 1 1, সেকেন্ডটা আসছে এটা 1 -1 1 -1। আচ্ছা, এবার আগাই। W2টা বাইর করি। W2 of 0 কি আসবে? 1 আসবে আগের মতোই, 0-র সাথে যেহেতু ডট প্রোডাক্ট করতেছি। আচ্ছা, এটা 1ই আসবে। এটা হইল W0, এটা W1, W2। মানে ফাংশনটা খুবই উইয়ার্ড, মানে বাইনারি রিপ্রেজেন্টেশন ডট প্রোডাক্ট করে করে একটা বানাইতেছে। আচ্ছা, এনিওয়ে, W2 of 1 এটা কি হবে? 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হইল 1 0, 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হইল 0 1। এটা ডট প্রোডাক্ট করলে কী পাবো? 0 পাবো, -1 টু দি পাওয়ার 0 পাবো 1, তাহলে এইখানে ওইখানে আসছে 1। আচ্ছা, W2 of 2 কি পাবো? W2 of 2 পাবো হইল এইটা, এটা কি আসবে? -1। কেন -1 আসবে বুঝতেছেন তো? আচ্ছা, আর W2 of 3 আসবে
এটা হুইচ ইজ অলসো -1। ওকে, আচ্ছা আর W3 ক্যালকুলেট করি। হ্যাঁ ভাই, W3, আচ্ছা W3 এর ফার্স্ট এলিমেন্টও তো 1ই হবে। W3 অফ 1 কি আসবে? 1 into 0 plus 1 into 1, which is -1 to the power 1, which is -1. আচ্ছা W1 of 2 কি আসবে? এটাও -1 আসবে। আচ্ছা আর W3 of 3 না, এখানে -1 আসবে, +1 আসবে। 1 into 1 হইল 1, +1 into 1 আর একটা 1, 2, -1 স্কোয়ার which is 1। ওকে, এই চারটা বেসিস। আচ্ছা আমরা একটু এই বেসিসগুলো ফিল করার চেষ্টা করি যে এগুলা কি করতেছে। এই চারটা বেসিসের গ্রাফ দেখতে কেমন? যখন প্রথমটার যদি গ্রাফ আঁকতাম তাহলে পাইতাম হইল এরকম 1 1 1 1, 0-তেও 1, 1-এ 1, 2-তে 1, 3-তে 1। সেকেন্ড বেসিসটা, আচ্ছা এটা একটা আঁকি। ফার্স্ট বেসিসটা হইল 1, সেকেন্ড বেসিসটা হইল কাইন্ড অফ অসিলেট করে 1 1 -1 1 -1 এরকম। ওকে, তো সেকেন্ড বেসিসটা হবে 1 -1 1 -1। 3 নাম্বারটা হবে হইল 1 1 1 -1 -1। আর 4 নাম্বারটা হবে 1 -1 -1 1। ওকে, তো যদিও এক্স্যাক্ট মিল নাই, তবে কাইন্ড অফ চিন্তা করতে পারেন যে আপনি যত হায়ার অর্ডার টার্ম নেবেন কাইন্ড অফ অসিলেশন বাড়তে থাকবে। ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে কিছু মিল আছে। ফুরিয়ার ট্রান্সফর্মে যত বেশি টার্ম নেই আপনার কি হায়ার ফ্রিকোয়েন্সি টার্মগুলো আমরা নিতে থাকি, ঠিক আছে? ও এইখানেও কাইন্ড অফ এরকম যে সবচেয়ে লোয়েস্ট টার্মটাতে কোনো অসিলেশন নেই, আর যত বড় টার্ম নিব তত আমাদের অসিলেশন বাড়তে থাকবে। তারপরে আবার অসিলেশনের মধ্যে কিছু ফেজ স্টেজও আছে, ঠিক আছে? এটা হয়তো এখানে আবার অর্ডারিংও আছে, আপনার নর্মাল রো অর্ডার আর সিকোয়েন্সি অর্ডার। তো এইটাতে অসিলেশন নাই, এইটাতে কিছু অসিলেশন আছে, এটাতে সবচেয়ে বেশি অসিলেশন, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা ভিজুয়াল পার্ট। এখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনারা চেক করে বলেন তো W0 আর W1 এর ইনার প্রোডাক্ট কি? ক্যালকুলেট করেন তো। W1 এই দুটো ইনার প্রোডাক্ট 0, দেখেন 1 + -1 + 1 + -1, দুইটা 1 আছে দুইটা -1 আছে, যোগ করলে 0 পাবো। আচ্ছা W1 আর W2 ইনার প্রোডাক্ট কি? জিরো। এখানে 1 -1 -1 1, দুইটা 1 দুইটা -1। W2 আর W3 0, ঠিক আছে? এখানে একটা 1 -1 1 -1, রাইট। এই ওয়ালস যে ওয়ালস বেসিসের যে ফাংশনগুলো বা বেসিস ভেক্টরগুলো সবগুলো অর্থগোনাল। তো এইটা জাস্ট একটা মানে শুধু বেসিস না, এটা একটা অর্থগোনাল বেসিস। যদি অর্থ নর্মাল না, কারণ এটা নর্মালাইজ না, আপনার এগুলো নর্ম 1 না। নর্ম হলো 1 + 2 3 4, এটা স্কোয়ার রুট করলে 1/2 আসবে, মানে 2 আসবে। এটা নর্ম হলো 2, আপনার হয়তো নর্মালাইজ করতে হলে 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, ঠিক আছে? কিন্তু এগুলো অর্থগোনাল বেসিস। এবং আপনার ধরেন n ডাইমেনশনাল স্পেসে যদি nটা অর্থগোনাল ভেক্টর পাওয়া যায়, nটা মিউচুয়ালি অর্থগোনাল ভেক্টর পাওয়া যায়, তাহলে ওই nটা ভেক্টর অবশ্যই একটা বেসিস ফর্ম করে, ঠিক আছে? সাধারণত আমার n ডাইমেনশনাল স্পেসে যদি nটা ভেক্টর দিয়ে দিই আপনার
আপনার ইন্টারভেক্টর দেখে তো বলতে পারবে না যে এটা বেসিস ফর্ম করে না কিনা। বলার জন্য আপনাদের কিছু জিমন্যাস্টিক্স করা লাগবে, হয়তো এটাতে একটা ম্যাট্রিক্স ফর্ম করা লাগবে, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট চেক করা লাগবে, ডিটারমিনেন্ট যদি 0 আসে তাহলে বেসিস না, আর যদি 0 না আসে তাহলে বেসিস। তবে যদি আপনাকে ইন্টারভেক্টরের লিস্ট দিয়ে দেই আর ইন্টারভেক্টরের প্রত্যেকটা মিউচুয়ালি অর্থোগোনাল হয় তাহলে ডেফিনেটলি বেসিস ফর্ম করবে। ওকে, তো এটা একটা অর্থোগোনাল বেসিস ফর্ম করে। আচ্ছা, এখন অর্থোগোনাল বেসিস যে ফর্ম করে এটা তো আমরা ধরে একটা স্পেশাল কেসের জন্য দেখলাম। ইন জেনারেল যে অর্থোগোনাল বেসিস ফর্ম করবে, চলেন এইটা দেখি। আচ্ছা, সাপোজ I have two vectors wk আর wl, দুইটা ওয়ালস বেসিস ভেক্টর নিছি। এবার এই দুইটার ইনার প্রোডাক্ট বানাবো। প্রমাণ করতে হবে যে যদি কে আর এল সমান না হয়, অর্থাৎ যদি আলাদা আলাদা বেসিস ভেক্টর হয়, তাহলে ইনার প্রোডাক্টের ভ্যালু আসবে 0। ওকে, এটা প্রুফ করব। আচ্ছা, তো wk ভেক্টরটা দেখতে কেমন? wk ভেক্টরটা দেখতে হইলে এমন, -1 টু দি পাওয়ার k ডট 0, -1 টু দি পাওয়ার k ডট 1 ডট ডট -1 টু দি পাওয়ার k ডট n -1। মানে আমরা লেখা উচিত, আই গেস। মানে কে এর বাইনারি রিপ্রেজেন্টেশনের সাথে 0 বাইনারি রিপ্রেজেন্টেশন, আমি ওই থার্ড ব্র্যাকেটগুলো দিলাম না, কি বুঝে নিই। আর WL কি? WL হইল -1 টু দি পাওয়ার l ডট 0, -1 টু দি পাওয়ার l ডট 1 ডট 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 -1 টু দি পাওয়ার l ডট n -1। আচ্ছা, এখন এখানে যেহেতু সব রিয়েল নাম্বার, আমাদের কমপ্লেক্স কনজুগেট নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদের ডট কইরা যোগ করলেই হয়ে যাবে। তাইলে WK এর সাথে WL এর ইনার প্রোডাক্ট হবে এই জিনিসটা, দেখেন। -1 টু দি পাওয়ার k ডট x গুণ -1 টু দি পাওয়ার l ডট x সাম ওভার x। দেখেন এটা বিশ্বাস হয় নাকি? x ইকুয়ালস টু 0 থেকে l মাইনাস 1, এটা ডট প্রোডাক্ট যে এটাই হবে, ওই এক্সপ্রেশনটা বিশ্বাস হইতেছে? মানে এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব, তারপর যোগ করবো। তো গুণ যে দিচ্ছি এই এই জিনিসগুলোকে আর কি x ধরতেছি। বিশ্বাস করতে পারছেন ওই এক্সপ্রেশনটা? হ্যাঁ, ওকে। আচ্ছা, ওকে, এবার আমরা এটাকে এমনি লিখতে পারি -1 k ডট x এটা বিশ্বাস হয়? আচ্ছা, এটাকে এবার আমি লিখতে পারি ওকে।
আচ্ছা, এখানে কি করছি, এখানে হলো আপনাদের ফার্স্ট প্রবলেম সেটের একটা রেজাল্ট ইউজ করছি। ফার্স্ট প্রবলেম সেট একটা রেজাল্ট দিয়েছিলাম, মনে আছে? যে যদি বাইনারি স্ট্রিং থাকে তাইলে সমান সমান এক্স ডট ওয়াই এক্সর এক্স ডট জেড। মনে পড়ে রেজাল্টটা? এখানে যোগের জায়গায় এক্সর কেন দিলাম? এখানে যেটা বোঝাচ্ছে যে বিট ওয়াইজ এক্সর করা লাগবে। কে এর ফার্স্ট বিটের সাথে এল এর ফার্স্ট বিটের এক্সর করা লাগবে, কে এর সেকেন্ড বিটের সাথে এল এর সেকেন্ড বিটের এক্সর করা লাগবে। এটা কি বিশ্বাস হচ্ছে? আচ্ছা, যোগ থেকে এক্সর, আমি চাইলে এখানেও এক্সর দিতে পারতাম। কেন দিতে পারতাম বলেন তো? রাইট, মানে আপনার -1 টু দি পাওয়ার a প্লাস b ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার a এক্সর b। a আর b হইল বিট। এটা কি বিশ্বাস হয়? দেখেন, এটা যদি 0 আর 0 হয় তাহলে -1 টু দি পাওয়ার 0 1, 0 সাথে 0 এক্সর 0। এটা যদি 0 1 হয় তাহলে -1 টু দি পাওয়ার 1 আসবে, 0 আর 1 এর এক্সর 1। আর যদি 1 1 হয় তাহলে 1 আর 1 যোগ করলে আসবে 2, -1 স্কোয়ার হলো 1, আর 1 আর 1 এর এক্সর কত? 0, -1 টু দি পাওয়ার 0 0। মানে অ্যাডিশন মোড 2 ইজ এক্সর, এক্সর ইজ অ্যাডিশন মোড 2, এবং -1 এর পাওয়ার বসানো বেসিক্যালি অ্যাডিশন মোড 2 করা। হ্যাঁ হ্যাঁ, শুধু -1 এর জন্য এটা করতে পারবো। আমার যদি অন্য কোনো পাওয়ার থাকতো তাহলে এই কাজটা করতে পারতাম না। ওকে, আচ্ছা, আচ্ছা এবার এটা আই গেস পরে আগে বলে আসলে ভালো হইতো। এখন আমি একটা ক্লেম করতেছি, দেখেন। আচ্ছা, WKX এ এই যে ভেক্টরটা, আমি একটা ক্লেম করতেছি এই ভেক্টরে একের সংখ্যা নাম্বার অফ ওয়ানস এন্ড নাম্বার অফ -1 সমান হবে। ক্যাচ আছে, যদি কে 0 না হয়। এটা তো প্রমাণ দেখতেই পারতেছি, মানে আমি তো ভিজুয়ালি দেখতেই পারতেছি যে খালি 0 এলিমেন্টেই সবগুলো 1 আছে, আর বাকি সবগুলোতে 1 আর -1 এর সংখ্যা সমান। সেটা কেন? আচ্ছা, এটা আপাতত আমরা সাইডে রাখি, এইটার দিকে ফোকাস করি যে একের সংখ্যা নাম্বার অফ ওয়ানস এন্ড নাম্বার অফ -1 সমান হবে। ধরলাম, আচ্ছা, কে এর বিট স্ট্রিংয়ে যদি সব 0 থাকে তাহলে তো সব 1 পাবে, এটা তো বুঝতেই পারতেছি। সব 0 থাকলে বেসিক্যালি এই সবগুলা ডট প্রোডাক্টই 0 হবে, আর -1 টু দি পাওয়ার 0 1 হবে। ওকে, সব 0 হইলে পাবো। আচ্ছা, ধরলাম কেতে জাস্ট একটা নন জিরো এলিমেন্ট আছে। ধরলাম কে এর বাইনারি রিপ্রেজেন্টেশন হলো এরকম 1 0 0 0 0 ডট ডট 0, জাস্ট একটা নন জিরো এলিমেন্ট আছে। ওকে, তাইলে আমরা -1 টু দি পাওয়ার কে ডট এক্স এটা সমান সমান 1 কখন পাবো, আর -1 টু দি পাওয়ার কে ডট এক্স সমান -1 কখন পাবো? যদি এক্স এর ফার্স্ট বিট 1 হয় তাইলে -1 পাবো, আর যদি এক্স এর ফার্স্ট বিট 0 হয় তাহলে 1 পাবো। ওকে, এক্স এর ফার্স্ট বিট যদি 0 হয় 0 0 0 মানে এক্স যদি, আচ্ছা, এক্স এর ফার্স্ট বিট যদি 0 হয় তাইলে আমি পাবো হইল 1, আর এক্স এর ফার্স্ট বিট যদি 1 হয় তাইলে পাবো হইল 0। এখন এটা কি বুঝতে পারতেছেন যে আমার এক্স যদি একটা বাইনারি স্ট্রিং হয়, এক্স এর ফার্স্ট বিট 0 যতগুলো স্ট্রিংয়ে আছে, এক্স এর ফার্স্ট বিট 1 ঠিক ততগুলো স্ট্রিংয়েই আছে। আপনি কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারেন যে ধরেন 0 থেকে 9 পর্যন্ত
যতগুলো ইভেন নাম্বার আছে ঠিক ততগুলোই অড নাম্বার আছে। এটা কি বিশ্বাস করতে পারতেছেন? তো ইভেন আর অড ডিস্টিংশন করি কেমনে? আমরা লাস্ট বিটটা দেখে, লাস্ট বিট দেখে। তো তার মানে লাস্ট বিট 0 যতগুলো সংখ্যা আছে, লাস্ট বিট 1ও ঠিক ততগুলো সংখ্যাই আছে। তো এটা যে কোনো বিটের জন্যই সত্য, ঠিক আছে? যে আপনার মিডল বিট 0 যতগুলো সংখ্যা আছে, তার মিডল বিট 1ও ঠিক ততগুলো সংখ্যাই আছে। বুঝতে পারতেছেন? মাঝখানের বিটেরটাও ঠিক একই রকম, মানে ধরেন ওকে আমি ধরেন একটা 4 বিট নাম্বার, এই 4 বিট নাম্বারে এই স্লটে 0 আছে এরকম কয়টা সংখ্যা আছে? কম্বিনেটরিক্স, নর্মাল কম্বিনেটরিক্স। কম্বিনেটরিক্সের কোর্স তো করছেন ভাই? 8টা। এখানে চয়েস কয়টা? 2টা। এখানে চয়েস 2টা, এখানে চয়েস 2টা, 8টা। আর এই স্লটে 1 আছে এরকম সংখ্যা কয়টা আছে? 8টাই। এখানে চয়েস 2টা, এখানে চয়েস 2টা, এখানে চয়েস 2টা। বুঝতে পারছেন? তো হ্যাঁ, আচ্ছা এখন যদি 2টা জায়গায় 1 থাকে তাইলে কি করব? না এখানে এখানে ওই ওই জায়গায় না, এইখানে ধরেন কে 2টা জায়গায় 1 আছে। যদি either first bit-এ 1 হয় or second bit-এ 1 হয় but not 2 জায়গায়, তাহলে হচ্ছে -1 আসবে। and যদি দুইটাই 1 হয় আর প্রথম দুইটাই 0 হয় দেন হচ্ছে আমার 1 আসবে। আচ্ছা, ইউ আর রাইট। আমরা একটু সিম্পলি চিন্তা করতে পারি। ধরুন ফার্স্ট 2টা বিট যদি 1 হয়, আমাদের এক্সের বাকি বিটগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা খালি ফার্স্ট 2টা বিট নিয়ে চিন্তা করবো, x1 আর x2, ঠিক আছে? আচ্ছা, x1 x2 সাথে 1 1-এ ডট প্রোডাক্ট করলে কি পাবো? x1 প্লাস x2 পাবো, ঠিক আছে? আচ্ছা, এই যোগফলটা অড হইলে -1 পাবো, ইভেন হইলে +1 পাবো। এটা কি বুঝতেছেন যে যতগুলোতে যোগফল অড হবে ঠিক ততগুলোতে যোগফল ইভেন হবে? ঠিক আছে, মানে আমার যদি 2টা বিট থাকে, 2টা বিটের যোগফল অড কখন হবে? যদি 2টা বিটে অড সংখ্যক 1 থাকে, মানে হয়তো আরও মাল্টিপল ইয়া দিয়ে ধরেন আমার একটা 1 2 3 4 একটা 4 বিট নাম্বার আছে। 4 বিট নাম্বারের সবগুলো বিট যোগ করলে অড নাম্বার পাবো কখন? যদি এখানে অড নাম্বার অফ ওয়ান্স থাকে। আর ইভেন নাম্বার পাবো কখন? যদি ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে। তো যতগুলা কেসে অড নাম্বার অফ 1 আছে ঠিক ততগুলা কেসে ইভেন নাম্বার অফ 1 আছে। ঠিক আছে, শেষ প্রমাণ। তো এখন আমার যদি আরবিট্রারি কোনো স্ট্রিং থাকে, ধরেন আমার এরকম একটা স্ট্রিং আছে 1 0 1 1 0 1 1, তাইলে আমি খালি যেই জায়গায় স্ট্রিংটা 1 মানে কে, এখানে কে এর স্ট্রিং বুঝাইতেছি, যেই জায়গায় স্ট্রিংটা 1 খালি ওই জায়গায় ফোকাস করব, বাকি জায়গাগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপর আমার এই আর্গুমেন্টটা দিব যে ধরলাম আমার অড নাম্বার কখন পাবো? যদি আমার এক্সের মধ্যে ওই জায়গাগুলোতে অড নাম্বার অফ 1 থাকে। আর ইভেন নাম্বার কখন পাবো? যদি এক্সের ওই জায়গাগুলোতে ইভেন নাম্বার অফ 1 থাকে। তো এবং যতগুলো স্ট্রিংয়ে অড নাম্বার অফ 1 থাকবে ঠিক ততগুলো স্ট্রিংয়ে ইভেন নাম্বার অফ 1 থাকবে। এটা কি বিশ্বাস করতে পারতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? আপনার বিশ্বাস হইতেছে না? কম্বিনেশন ওয়াইজটা বুঝতে পারতেছি, বা হচ্ছে চিন্তা হচ্ছে এখন এটাকে কি এক্সঅর দিয়ে কোনোভাবে করা যায় কি না? হ্যাঁ, এক্সঅর দিয়ে করা যায়। বেসিক্যালি আপনার বেসিক্যালি যেই প্লেসে 1 আছে ওই সবগুলাকে এক্সঅর করে যাইতে হবে আর কি। ধরেন x1 এক্সঅর x2 এক্সঅর x3, মানে যেই জায়গায় আপনার কে এর স্ট্রিংয়ে 1 আছে, ঠিক আছে? তো এক্সঅর করে যাইতে হবে। তো এক্সঅর করে গেলে তো আপনার যদি আপনি এক্সঅর টেবিল বানান তাইলে যতগুলো স্ট্রিংয়ের জন্য এক্সঅর 1 আসবে ঠিক ততগুলো স্ট্রিংয়ের জন্য এক্সঅর 0 আসবে, মানে 2 ভাগে ভাগ হয়ে যাবে আর কি। ওকে,
আচ্ছা, তার মানে তাইলে কি দাঁড়াইল যে আনলেস কে ইজ 0 এই ভেক্টরে যতগুলো -1 থাকবে ঠিক ততগুলোই 1 থাকবে। ওকে, আচ্ছা, এটা একটা থিওরেম চিন্তা করতে পারেন। WK has equal number of ones and -1s if k not equals to 0, আর k equals to 0 হইলে সব 1। ওকে, হ্যাঁ, আচ্ছা, আফটার দিস ডাইগ্রেশন আমরা এখন এই রেজাল্টে ফেরত আসি। এই যে কে এর স্ট্রিং, কে এর যে বাইনারি স্ট্রিং আর এল এর যে বাইনারি স্ট্রিং, এই দুইটা বাইনারি স্ট্রিংয়ের এক্সর করলে আরেকটা বাইনারি স্ট্রিং পাবো না? আচ্ছা, সেই বাইনারি স্ট্রিংটার নাম দিলাম আমি পি, যেখানে পি এর ডেফিনিশন হইল কে এর স্ট্রিং এর সাথে এল এর স্ট্রিং এর এক্সর। আচ্ছা, এখন দেখেন, কনসিডার দ্য ফাংশন WP x equals to -1 to the power p dot x। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করে আসছি না যে p যদি 0 না হয় তাইলে এই ভেক্টরের মধ্যে সমান সংখ্যক +1 আর -1 হবে। তাহলে এই p যদি 0 না হয় তাহলে এই সামেশনের মধ্যে সমান সংখ্যক +1 আর -1 থাকবে, তাহলে সামেশনটা কি হবে? 0 হবে। ঠিক আছে, এখন ব্যাপার আছে যে p 0 নাকি 0 না, এটা তো এখনো প্রমাণ করি নাই। আচ্ছা, এটা কি বিশ্বাস করেন যে p শুধুমাত্র p 0 হবে তখনই যদি k আর l এর বিট স্ট্রিংগুলো এক্স্যাক্টলি ম্যাচ করে? চিন্তা করেন, আমার যদি ধরেন k এর বিট স্ট্রিংটা হইলো এরকম 0 1 0 0 1 আর l এর বিট স্ট্রিংটা হইলো এরকম 1 0 1 0 1, দেখেন এক্স্যাক্ট, আচ্ছা, এক্স্যাক্ট ম্যাচ থেকে তো অনেক দূরে, যেই যেই জায়গায় ম্যাচ করবে না সেই সেই জায়গায় 1 হয়ে যাবে। তাহলে এটা আসবে 1 1 1 1, বেসিক্যালি সবই মিসম্যাচ করছে, খালি একটা ম্যাচ করছে। তো এইটা তো অল 0 স্ট্রিংটা না। ও ইয়েস, তো এটা তো 0 0 0 0 না, রাইট? তো 0 0 0 0 না হইলে তো তাহলে ওই যে সমান সংখ্যক, মানে আই গেস দিস ইজ পি। তো পি যদি পি যদি 0 0 0 0 স্ট্রিংটা না হয় তাইলে তো এইটা, এই সামেশনটা 0 হয়ে যাবে। আপনারা কি ফলো করতে পারতেছেন না হারিয়ে গেছেন? কোন জায়গায় হারাইছেন? আচ্ছা, ওইখানে যেটা হইলো, আমি একটা জিনিস দাবি করতেছি, সেটা হইলো কে আর এল যদি এক্স্যাক্টলি সমান না হয় তাইলে পি এর স্ট্রিংটা কখনোই 0 হবে না। আর পি এর স্ট্রিংটা যদি 0 না হয় তাহলে এই সামেশনটা 0 হয়ে যাবে। কেন? ওই যে যেটা বললাম যে পি যদি 0 না হয় তাহলে এই সামেশনে নাম্বার অফ ওয়ানস আর নাম্বার অফ -1 সমান হবে। আচ্ছা, আই গেস আমি মুখে মুখে অনেক কিছু বলতেছি, তাইলে আমি এই জিনিসটা ইয়া করি। না না, কে 0 হইতে পারবে না, এই কন্ডিশনটা নাই। কে 0 হইতে পারে, ধরেন কে 0 আর এল হইল সব 1, তাহলে ওটার এক্সর করলেও তো তাহলে সব 1ই পেয়ে যাবে। এখানে এক্সর করতেছি, ডট করতেছি না। ওকে, আচ্ছা, তো দিস ইজ, আচ্ছা আমি তাইলে লিখি, তাইলে লিখলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। WP of x, ওকে। নাও if p not equals to 0, then WP of x
অথবা ডাব্লিউপি যে ভেক্টরটা, summation of x, WP has equal number of ones and minus ones. Okay, therefore in that case, in that case sum over WP of x equals to 0. এই লাইনটা বুঝছেন? আচ্ছা, if p equal to 0, then WP has all ones. In that case, sum over x, WP of x equals to n. ওকে, আচ্ছা, এখন আমরা তো প্রমাণ করতে চাইতেছি এইটাই যে WK আর WL এর ইনার প্রোডাক্ট কখন 0 হবে, কখন 0 হবে না। তাহলে WK আর WL এর ইনার প্রোডাক্ট 0 হবে যদি P নন 0 হয়, আর WK আর WL ইনার প্রোডাক্ট 0 হবে না যদি P 0 হয়। তা P 0 কখন হবে? যদি K আর L সেম হয়, আর K আর L যদি অ্যাটলিস্ট ইভেন একটা জায়গাও ডিফারেন্ট হয়, তাইলে এইটা 0 হয়ে যাবে। বাট P ইকুয়ালস টু K এর সাথে L এর এক্সের, therefore P equals to 0 if and only if K এর বাইনারি স্ট্রিং যদি L এর বাইনারি স্ট্রিং এর সাথে ম্যাচ করে। তো K এর বাইনারি স্ট্রিং L এর বাইনারি স্ট্রিং এর সাথে ম্যাচ করবে মানে K এজ এ নাম্বার, L এজ এ নাম্বারের সাথে ম্যাচ করবে। And P not equals to 0 if K not equals to L. Therefore K যদি L এর সমান না হয় P 0 সমান হবে না, আর P 0 সমান না হইলে ইনার প্রোডাক্ট 0 হবে, শেষ। ঠিক আছে, এই ইনার প্রোডাক্ট 0 এটা প্রমাণ করার জন্য এই যুদ্ধটা করলাম। আর এই সাইডে হয়তো আরেকটা জিনিস প্রমাণ করে আসছি যে এইটা প্রুফটা আই গেস আমি ডিটেলসে লিখি নাই, ডিটেলসে লিখলে যেটা হইতো সেটা হলো আপনার আচ্ছা এইটাই বোঝায় যে WK of x হইল -1 to the power x I plus xj plus xk plus dot, আচ্ছা এখানে তো আবার k ইউজ করে ফেলতেছি, I guess xi0 plus xi1 plus dot dot dot, যেখানে i0 i1 বলতে বোঝাচ্ছি k এর কোন কোন জায়গায় 1 আছে, k এর স্ট্রিং এর কোন কোন জায়গায় 1 ছিল, সেই জায়গাগুলোর করেসপন্ডিং x ভ্যালুর যোগফল। এই যোগফলটা অড হইলে এইটা -1 দিবে, আর ইভেন হইলে +1 দিবে। তারপর আমাদের আর্গুমেন্ট ছিল যে সাম ওভার xi r, সাম ওভার r মানে যতবার সামটা অড হবে ঠিক ততবারই সামটা ইভেন হবে, will be odd as many times as will be even. বুঝতে পারছেন? মানে ওই আর্গুমেন্টটা একটু ইংলিশ কথায় লিখলাম। আচ্ছা, আর আইআর বলতে বোঝাচ্ছি আর হলো সেই ইন্ডেক্সগুলা যে ইন্ডেক্সে কে এর ভ্যালু 0 না,
কে এর বাইনারি স্ট্রিংয়ে যেই জায়গায় জিরো না। ওই যে মনে আছে যে আমরা যখন ডট প্রোডাক্ট নিব কে আর এক্সের, তখন আমাদের তো শুধু ওই জায়গাগুলোতে ফোকাস করলেই যথেষ্ট যে জায়গাগুলোতে কে 1, বাকি জায়গাগুলোতে চিন্তা করার দরকার নেই। আর আইগুলো স্যার কি মিন করে? আইগুলো মিন করে যে ওই জায়গায় এক্সের করেসপন্ডিং ইন্ডেক্স। আচ্ছা, আমার এখানে নোটেশনটা ঠিক হয় নাই, মানে আমার নোটেশনটা আই গেস আমার এমনি দেওয়া উচিত ছিল, যে ইন্ডিকেটর ফাংশন ইউজ করে লিখতে পারি xi ki নট ইকুয়ালস টু 0। ইন্ডিকেটর ফাংশন দেখছেন আপনারা যারা অ্যালগরিদমের কোর্স করছেন বা ডাটা স্ট্রাকচার কোর্স করছেন, ইন্ডিকেটর ফাংশন হলো ইন্ডিকেটরের ভিতরে যে কন্ডিশনটা দেওয়া, ওই কন্ডিশনটা স্যাটিসফাই করলে 1 দেয়, কন্ডিশনটা স্যাটিসফাই না করলে 0 দেয়। হ্যাঁ হ্যাঁ, মানে যে মানে আমি বেসিক্যালি এক্সের ওই ইন্ডেক্সগুলোই নিব যে জায়গায় কে এর ইন্ডেক্সটা 0 না। আমাকে হয়তো সামেশনটা এই ফরম্যাটে লিখলে হয়তো বেটার হতো। আপনি এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দেন। ওকে, আচ্ছা অনেক যুদ্ধ করলাম, এই যুদ্ধের ফসল হইল আপনার ওয়ালস বেসিসের অর্থোগোনালিটি প্রুফ করা। তো প্রুফ করে ফেলছি, শেষ। অ্যালগরিদম এখনো যাই নেই, অ্যালগরিদমের মেশিনারি তৈরি করতেছি। আচ্ছা সেটা আমার 15 মিনিট আছে, হয়তো একটু কম আছে। আচ্ছা অ্যালগরিদমটা খুব ছোট, এই কারণে মেশিনারি ডেভেলপ করতে এত সময় নিতেছি। অ্যালগরিদমের টার্গেট হবে আমাদের একটা বাইনারি স্ট্রিং বাই করা। একটা ওরেকলের মধ্যে একটা বাইনারি স্ট্রিং এনকোডেড থাকবে, ওই বাইনারি স্ট্রিংটা বাই করতে হবে। তো এটার জন্য আমরা এই ওয়ালস ট্রান্সফর্ম ইউজ করব। কাহিনি কী রে ভাই, এই সেমিস্টারে যে কী হয়েছে আমি বুঝতেছি না, আমি আগাইতে পারতেছি না মনে হচ্ছে, এরকম মনে হয়। আচ্ছা, যদি আপনাকে একটা ভেক্টর দেওয়া থাকে ইউ, যেটার ধরেন আপনার u0 u1 ডট 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 কম্পোনেন্ট আছে un-1, এই ভেক্টরের ওয়ালস ট্রান্সফর্ম করেন, এইটা বলতে যেটা বোঝায় সেটা হইল এই ভেক্টরটাকে আমরা ওয়ালস বেসিসগুলো ব্যবহার করে লিখতে পারবো না, যেহেতু ওগুলা বেসিস ভেক্টর। আমরা হয়তো আলফা দিয়ে না লিখি, অন্য কোনো সিম্বল ইউজ করি। কি সিম্বল ইউজ করবো? আচ্ছা লিখি আলফা 0 w0 প্লাস আলফা 1 w1 প্লাস ডট 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 আলফা n-1 wn-1। তো আপনাকে যদি কোনো কম্পিউটার বা কোনো অ্যালগরিদম বা কোনো কিছু বলে যে ইউ এর ওয়ালস ট্রান্সফর্মটা আমাকে দাও, আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইউ থেকে এই ভেক্টরটা বানিয়ে দিতে হবে, যে ভেক্টরটা হইল যে ভেক্টরে আলফা 0 আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n-1 থাকবে। অর্থাৎ এই ভেক্টরটা থেকে এই ভেক্টরটা বানিয়ে দিতে হবে। এটা কেমনে বানাবো বলেন? হ্যাঁ, বেসিস চেঞ্জ করব। তো একটা ভেক্টরকে এক বেসিস থেকে এক বেসিসে নিলে এই কোএফিশিয়েন্টগুলো কেমনে বাইর করে মনে আছে? আলফা 0 হবে কি w0 সাথে u এর ইনার প্রোডাক্ট। আসলে এখানে ক্যাচ আছে, ইনার প্রোডাক্ট করলে n আলফা 0 বাইর হবে, কারণ আমি যেমনি লিখছি ওইটা তো নর্মালাইজ ছিল না। ওকে, তাইলে আমার আলফা 0 হবে হইল 1/n, আলফা 1 কি হবে? আলফা 1 হবে হইল 1/n w1 u। তো আপনাকে যদি বলি যে ইউ এর ওয়ালস ট্রান্সফর্ম বাইর করেন, ধরুন পরীক্ষায় প্রশ্ন দিলাম কথার কথা যে ইউ এর ওয়ালস ট্রান্সফর্ম বাইর করেন, তখন বেসিক্যালি এই কোএফিশিয়েন্টগুলো বাইর করা লাগবে।
আর যদি ডাব্লিউগুলোকে নর্মালাইজ করে দেয় তাহলে তো এই 1/n এর ফ্যাক্টরগুলো আসবে না। ওকে, তো ইন জেনারেল আপনাকে যে কোনো ট্রান্সফর্ম বাইর করতে বললে, ধরেন ওয়ালস ফাংশনগুলো তো ওয়ালস ট্রান্সফর্মের বেসিস ফাংশন, ধরেন অন্য কোনো ট্রান্সফর্ম বাইর করতে বললাম, ধরলাম ফুরিয়ার ট্রান্সফর্ম করেন, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের যে বেসিস ভেক্টরগুলো আছে ওই বেসিস ভেক্টরগুলোর কোএফিশিয়েন্টগুলো বাইর করতে হবে। যে কোনো ট্রান্সফর্মের উদ্দেশ্য হলো আপনাকে এই ভেক্টরটা থেকে এই ভেক্টরটা বানায় দেওয়া, এবং বানানোর জন্য আপনাকে বেসিক্যালি এনটা ইনার প্রোডাক্ট ক্যালকুলেট করতে হবে। তো একটা ট্রান্সফর্ম কম্পিউট করার আপনার কমপ্লেক্সিটি কত? কমপ্লেক্সিটি হইল, যদি এই ফর্মেটে কম্পিউট করতে চান, কমপ্লেক্সিটি হলো n স্কোয়ার। কেমনে? এই একটা ইনার প্রোডাক্ট ক্যালকুলেট করতে আপনাকে কয়টা গুণ দেওয়া লাগবে? চিন্তা করেন, W0 মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে? nটা। ইউ এর মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে? nটা। তাহলে nটা ডট প্রোডাক্ট করার সময় nটা গুণ দেওয়া লাগবে, nটা গুণ দিয়ে তারপর যোগ করা লাগবে। তো একটা ডট প্রোডাক্ট ক্যালকুলেট করতে আপনার nটা মাল্টিপ্লিকেশন লাগবে। আসলে nটা না, n-1টা মাল্টিপ্লিকেশন, সরি না, মাল্টিপ্লিকেশন nটা লাগবে, অ্যাডিশন লাগবে n-1টা। তো আপনার অপারেশন লাগবে 2n-1টা, অ্যাডিশন প্লাস মাল্টিপ্লিকেশন। এরকম ইনার প্রোডাক্ট কয়টা করা লাগবে? আরও nটা। ঠিক আছে? তো আপনার এই ট্রান্সফর্ম করার যে কমপ্লেক্সিটি হইল অর্ডার অফ n স্কোয়ার। মানে এটা যে কোনো ট্রান্সফর্মের জন্য এটা হলো একদম ব্রুট ফোর্স হিসাবে যদি করেন, তবে এই কমপ্লেক্সিটি কমানোর ওয়ে আছে, আপনাকে কিছু অ্যাডিশনাল স্ট্রাকচার ম্যানিপুলেট করা লাগবে। এনিওয়ে, সেটা আমার উদ্দেশ্য না। হ্যাঁ, ওইটা হইলো কয়টা আলফা ক্যালকুলেট করা লাগবে? অতগুলা। হ্যাঁ, এটা হলো ওইটা সংখ্যা। আচ্ছা, এটা আবার ডাইরেকশনে চলে গেছি। ওকে, আমি অ্যালগরিদমে ঢুকতেই পারি নাই। আচ্ছা, এবার সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার চিন্তা করেন, কনসিডার দ্য স্টেট WK of alpha. Consider this state, যেখানে alpha is defined as 0, 1, 2, ... n-1. তাইলে WK of alpha কি? আচ্ছা, আমি স্টেটটা লেখার আগে, মানে এবার কোয়ান্টামে ঢুকতেছি, এটা আসবে হইল -1 টু দি পাওয়ার k.0, -1 টু দি পাওয়ার k.1, -1 টু দি পাওয়ার k.2, ... -1 টু দি পাওয়ার k.n-1। ওকে, আর এবার এটার করেসপন্ডিং যে অ্যামপ্লিটিউড এনকোডেড স্টেট, সেটা কি হবে? সেইটা হবে হইল -1 টু দি পাওয়ার k.0, 0 প্লাস -1 টু দি পাওয়ার k.1, 1 প্লাস ... -1 টু দি পাওয়ার k.n-1, n-1। ঠিক আছে, অ্যামপ্লিটিউড এনকোডেড স্টেট। এখন বলেন, এটা কি প্রোডাক্ট স্টেট নাকি প্রোডাক্ট স্টেট না, নাকি এন্টাঙ্গেল স্টেট? আচ্ছা, এটা আমরা দেখব। তো এটা একটা প্রোডাক্ট স্টেট। কেন? কারণ এই যে ফাংশনটা WK of x equals to -1 টু দি পাওয়ার k.x, এর একটা প্রোডাক্ট ফাংশন। কেমনে? ধরলাম k এর বিটগুলো হইল এইগুলা, k এর বিট হইল k0, k1, k2, kn-1, আর x এর বিট হইল x0, x1, x2, xn-1। তাহলে এই ডট প্রোডাক্টটা কি? ডট প্রোডাক্টটা হইল -1 টু দি পাওয়ার k0, x0 প্লাস k1, x1 প্লাস ... kn-1, xn-1। রাইট? এটাকে লিখতে পারবো k0, x0,
k1 x1 kn minus 1 xn minus 1 দেখেন প্রোডাক্ট ফাংশন দিস ইজ এ প্রোডাক্ট ফাংশন মানে প্রোডাক্ট ফাংশন অফ দ্য বিটস অফ এক্স এই ফাংশনটা জাস্ট এক্স এর উপর x0 এর উপর ডিপেন্ড করে এই ফাংশনটা জাস্ট x1 এর উপর ডিপেন্ড করে ডট 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 এটা যেহেতু প্রোডাক্ট ফাংশন তাইলে এই স্টেটটা একটা প্রোডাক্ট স্টেট তো প্রোডাক্ট স্টেটটা তো কিসের প্রোডাক্ট এটা কেমনে বানায় মনে আছে আমি প্রোডাক্টটা বানানোর জন্য যেটা করতে হবে ফার্স্ট ফাংশনটাকে জিরোর জন্য ইভ্যালুয়েট করবো x0 ইকুয়াল টু 0 বসালে কি পাওয়া যায় 1 তাহলে 1 গুণ 0 লিখবো আর x0 ইকুয়াল টু 1 বসালে কি পাবো -1 টু দি পাওয়ার k0 ওকে টেন্সর প্রোডাক্ট এই জায়গায় x1 ইকুয়াল টু 0 বসালে কি পাবো 1 আর x1 ইকুয়াল টু 1 বসালে -1 টু দি পাওয়ার k1 এখানে আসবে 0 ওকে আচ্ছা এটা কেমনি আসলে প্রমাণ করলাম না ওই যে প্রমাণ তো অলরেডি আমরা করেই আসছি আচ্ছা হ্যাঁ তো এটা একটা প্রোডাক্ট স্টেট আচ্ছা এই স্টেটটা বানায় কেমনে আচ্ছা এই স্টেটটা আসলে বানানো খুবই সহজ দেখেন k0 যদি 0 হয় তাহলে এই স্টেটটা কি which is the plus state up to a normalization factor আর k0 যদি 1 হয় তাহলে এই স্টেটটা কি মাইনাস স্টেট ঠিক আছে তাইলে এই স্টেটটা দেখেন বিশ্বাস করতে পারেন নাকি hk0 এই স্টেটটা না k0 যদি 0 হয় তাহলে h0 প্লাস দিবে which is this one আর যদি 1 হয় তাহলে এটা মাইনাস দিবে which is still this one তো এই স্টেটটা হলো hk0 এই স্টেটটা হলো hk1 ডট 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 এই স্টেটটা হলো hkn minus 1 তো আমার যদি আমি ধরেন k তম ওয়ালস বেসিসের করেসপন্ডিং স্টেটটা বানাতে চাই তাহলে আমার যেটা করা লাগবে সেটা হলো একটা রেজিস্টারের মধ্যে k0 k1 মানে k এর বিটগুলো স্টোর করা লাগবে k2 ওকে আচ্ছা এখানে আমি একটা ভুল করছি এখানে ক্যাপিটাল এন হবে না স্মল এন হবে কারণ এটা তো বিট তারপরে সবগুলোর উপরে নগদে হেডামাট অ্যাপ্লাই করবো h টু দি পাওয়ার n অ্যাপ্লাই করবো শেষ আমার তৈরি হয়ে গেল ওয়ালস বেসিস ওকে তো আপনার যেটা প্রমাণ করলাম সেটা হলো WK আলফা এটার করেসপন্ডিং স্টেটটা is equals to h to the power n k আমি কে বার দিয়ে বোঝাচ্ছি কে যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটা বুঝছেন তো ওয়ালস বেসিস স্টেট তৈরি করা খুবই সহজ এখন অ্যালগরিদমে ঢুকি নেই আচ্ছা অ্যালগরিদম হোপফুলি 5 মিনিটে হয়ে যাবে কারণ অ্যালগরিদমটা খুব সহজ আচ্ছা এটা হলো অ্যালগরিদমের মেশিনারি কি ডেভেলপ করলাম মেশিনারি ডেভেলপ করলাম যে কোয়ান্টাম কম্পিউটারে ওয়ালস বেসিসের যে স্টেটগুলো ওই স্টেটগুলো বানানো খুব সহজ ওকে অথবা ধরেন আপনাকে বলে দিলাম আমার কোনো একটা ওয়ালস বেসিস স্টেট বানাইছি কোনটা বানাইছি সেটা আপনাকে বলি নেই অর্থাৎ কে ভ্যালুটা বলি নেই তাহলে কে ভ্যালুটা বাইর করবেন কেমনে ধরেন যে স্টেটটা বানাইছি ওইটার উপর এই হ্যাডামার্টের ইনভার্সটা অ্যাপ্লাই করবেন ইনভার্সটা অ্যাপ্লাই করে যদি প্রত্যেকটা রেজিস্টার মেজার করে ফেলেন তাহলে বেসিক্যালি কের বিটগুলো পেয়ে গেছেন ওই বিটগুলো থেকে তো কের ভ্যালুটা বের করে ফেলতে পারবেন রাইট মানে দুই দিকে যেতে পারবেন
কে দেওয়া থাকলে কে থেকে স্টেটটা বানাতে পারবেন, যদি স্টেটটা দিয়ে দিই তাহলে ওটা থেকে ইয়াটা বানাতে পারবেন। আচ্ছা, এবার অ্যালগরিদম। অ্যালগরিদমটার নাম হলো বার্নস্টাইন ভাজিরানি অ্যালগরিদম। ওকে, আচ্ছা, বেশ কোয়ান্টাম কম্পিউটিংয়ের বেশ শুরুর দিকের অ্যালগরিদম, এবং বার্নস্টাইন ছিল হইল ভাজিরানির স্টুডেন্ট। ঠিক আছে, উমেশ ভাজিরানি ইউসি বার্কলির প্রফেসর কম্পিউটার সায়েন্সের, এবং সে আগে ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্স করতো, ওই সময় কোয়ান্টাম কম্পিউটার সায়েন্সে ঢুকতেছিল। আচ্ছা, অ্যালগরিদমটা হইলো এইটা, ধরেন আপনার কাছে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের ডেফিনিশন হলো এইটা, এফ অফ এক্স ইকুয়ালস টু এর বাইনারি রিপ্রেজেন্টেশন ডট এক্স এর বাইনারি রিপ্রেজেন্টেশন mod 2। এই ফাংশনে একটা ব্ল্যাক বক্স দেওয়া আছে আপনার কাছে, এই ব্ল্যাক বক্স থেকে হইলো এটা বাইর করতে হবে। কেমনে বাইর করবেন? মানে আচ্ছা, এই ব্ল্যাক বক্সের কী কাজ করে? এই ব্ল্যাক বক্সের ভিতরে একটা বাইনারি স্ট্রিং আছে, যে বাইনারি স্ট্রিংটা হলো A0 A1 A2 ডট ডট। ঠিক আছে, বাইনারি স্ট্রিংটা হলো A0 A1 A2, এরকম একটা স্ট্রিং আছে। তো আপনি যখনই এই ব্ল্যাক বক্সে কোনো এক্স ইনপুট দেন বা কোনো বাইনারি স্ট্রিং ইনপুট দেন, তাহলে এটা যেটা করে, ধরেন এক্স ইনপুট দেওয়া মানে এক্সের বাইনারি স্ট্রিংটা ইনপুট দেওয়া আর কি। A0 সাথে x0 গুণ দেয়, A1 এর সাথে x1 গুণ দেয়, A2 সাথে x2 গুণ দেয়, তারপর সব যোগ করে mod 2 করে আপনাকে রেজাল্টটা জানায়। এখন প্রশ্ন হইলো যে এই স্ট্রিংটা যদি আপনি বাইর করতে চান তাহলে কেমনে বাইর করবেন? ধরেন ক্লাসিক্যালি কেমনে বাইর করবেন? অল পসিবল এক্স কয়টা সংখ্যা? ধরেন n বিট নাম্বার যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার n-টা সংখ্যা খাইছে। আচ্ছা, মানে আপনি বেসিক্যালি সব এক্সের জন্য আউটপুট বাইর করবেন, তারপর এখান থেকে বাইর করার চেষ্টা করবেন যে কোনটা দিয়ে ডট প্রোডাক্ট হচ্ছে। আর ইজিলি করা সম্ভব? ধরেন আপনাকে যদি বলি যে আপনি আমাকে A0টা বাইর করে দেন, খালি কেমনে বাইর করবেন? x0 দিব, দেন ওটা হচ্ছে ম্যাট্রিক্স অবস্থায় যদি নিয়ে আসে, এর ম্যাট্রিক্স এর কোনো ম্যাট্রিক্স তো নাই, এগুলো বিট, এগুলো সব ইন্ডিভিজুয়াল বিট। মানে আচ্ছা, আপনি যেটা করতে পারবেন সেটা হলো আপনার যেই ব্ল্যাক বক্সের মধ্যে একটা এক্স ইনপুট দিতে পারবেন। তো কেমনে করবেন? ক্লাসিক্যাল সব ক্লাসিক্যালই আছে। আচ্ছা থাক, আজকে রাখি, ঠিক আছে? আজকে অনেক লোডেড হয়ে গেছে, বেশি পুশ না করি, বাকি আলোচনা কালকে করবো নি। কালকে এমনি আমার রিপিট ক্লাস না লাগবে। আচ্ছা, এটা নিয়ে আপনারা চিন্তা করেন, ঠিক আছে? ধরেন আপনাকে একটা ব্ল্যাক বক্সের মধ্যে, ব্ল্যাক বক্স চিন্তা করতে পারেন, একটা কম্পিউটারের মধ্যে কোড করা আছে এই ফাংশনটা ফর সাম এটা আপনি জানেন না। আপনি খালি ইনপুট দিতে পারেন আর আউটপুট দেখতে পারেন। আউটপুটের ফর্মুলা হইলো এইটা, a.x mod 2। এখন এইটা দেখে আপনাকে এই a এর স্ট্রিংটা বাইর করা লাগবে। কেমনে করবেন? ইয়েস, ধরেন আমি এক্স এর স্ট্রিংয়ে খালি একটা 1 দিলাম, বাকি সব 0 দিলাম, এবং এই স্ট্রিংটা যদি ইনপুট দেই তাহলে আমি A0 পেয়ে যাবো না? A0 যদি 0 হয় তাহলে 0 সাথে 1 এর ইনার ডট প্রোডাক্ট করলে 0 আসবে, আর A0 যদি 1 হয় 1 এর সাথে 1 এর ডট প্রোডাক্ট করলে 1 আসবে। তাহলে আমি এইভাবে যদি জাস্ট একটা করে ইনপুট দিতে থাকি তাইলে আমি সবগুলো বিট পেয়ে যেতে পারবো না? আমার কয়বার ইনপুট দেওয়া লাগবে? n টাইমস। তো আপনার কমপ্লেক্সিটি ছিল 2 টু দি পাওয়ার n, ওনার কমপ্লেক্সিটি হলো n। তো ওনার একটা এক্সপোনেনশিয়াল ইমপ্রুভমেন্ট আছে। কোয়ান্টামে এইটা অর্ডার অফ 1-এ করা সম্ভব, একবার কোয়েরি করে করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এটা কালকে দেব। n ভালো মানে, হ্যাঁ দরকার নাই বলতে পারেন, এটা একটা আর্টিফিশিয়াল প্রবলেম, কিন্তু হইতেও পারে। ধরেন n ইজ এক্সপোনেনশিয়াল ইন সামথিং এলস, ঠিক আছে? তাইলে হয়তো
যদি হ্যাঁ এটা একটা আর্টিফিশিয়াল প্রবলেম, এই প্রবলেমের কোনো 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 প্র্যাকটিক্যাল ইউজ নাই, বাট এটা দিয়ে অ্যাটলিস্ট একটা অ্যাডভান্টেজ দেখানো সম্ভব যে একটা অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। হ্যাঁ এইটা কোয়ান্টামে অর্ডার অফ ওয়ানে করা সম্ভব। আচ্ছা এখন যদি আবার দেখি যে রেকর্ড হয় নাই তাহলে